নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছি আমি আর আমার ছোট বোন নাফিসা। নর্থ সাউথে আমার কাজিন পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে। উনি আমার বরাব্বুর মেজ মেয়ে শিফা আপু। আমার 3 চাচ্চু। আমাদের ফ্যামিলির বড় মেয়ে মানে আমাদের কাজিনদের মধ্যে সবার বড় রিফা আপুর আগামী পরশু বিয়ে। সেই উপলক্ষে আজ শপিং এ যাওয়ার কথা। 3 চাচ্চু আর 3 ফুপু তাদের ফ্যামিলির শপিং করা কমপ্লিট। এখন শুধু আমার আর নাফিসারই বাকি। আব্বু আম্মুর শপিংটা নাকি বড় আব্বু আর বড়াম্মু করছে। আমাদেরটাও করতে চেয়েছিল কিন্তু আমরাই মানা করে দিয়েছি কারণ পরে যদি পছন্দ না হয়। আপুকে নিয়ে যাওয়ার কারণ চয়েজ করে দেওয়ার জন্য। কারণ আমার চয়েজ 0 লেভেলের। কারোরই পছন্দ হয় না। সব কাজিনরা একসাথে শপিং করার কথা ছিল। বাট আনফরচুনেটলি আব্বুর ছুটি যেদিন দেওয়ার কথা ছিল সেটা 2 দিন পিছিয়ে দিয়েছিল। খুব রাগ উঠেছিল আব্বুর ওসি সাহেবের উপর। 2 দিন পর রওনা দিয়েছিলাম চিটাগাং থেকে ঢাকার উদ্দেশ্যে। উফ, আমার আনন্দ দেখে কে প্রচুর এক্সাইটেড ছিলাম। কজ সব কাজিনরা অনেকদিন পর একসাথে হব, প্লাস 6 বছর পর কোনো নিকটাত্মীয়ের বিয়ে খাবো। আগে সাভার ছিলাম বিধায় কিছু মনে হয়নি। যখন মন চেয়েছে তখনই আব্বু আম্মুকে রেখে একা চলে এসেছি। আমার এসএসসি কমপ্লিট হওয়ার 1 মাস পরই আব্বুর চিটাগাং পোস্টিং হয়ে যায়। আব্বু আর্মি অফিসার ছিল বলে কখনো 3 বছর আবার কখনো 4 বছর পর পর বাংলাদেশের বিভিন্ন আর্মি ক্যান্টনমেন্টে পোস্টিং হতো। আমার ভালোই লাগতো, বিভিন্ন জায়গা ঘুরতে পারতাম। বাট এইবার পোস্টিংটা একটু বেশি দূরে হয়ে গেছে। এর আগেও চিটাগাং পোস্টিং হয়েছিল, তখন আমি ক্লাস 1-এ পড়তাম। চিটাগাং থেকে ঢাকা আসতে মিনিমাম 6-7 ঘন্টা লাগেই, কিন্তু জ্যামে আটকা পড়লে পুরো একদিন লেগে যায়। এইবার ঢাকায় আসার সময় ভালোভাবেই আসতে পেরেছিলাম। কালই আসার কথা ছিল শপিংয়ে, কিন্তু আমি নিজেই মানা করে দিয়েছিলাম। কাল সারাদিন ক্লান্ত ছিলাম, তাই আজ সকাল সকাল বের হয়েছি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, কিছুটা শীত এখনো আছে। ঢাকা শহরে বলতে গেলে সবসময়ই গ্রীষ্মকাল। নাফিসা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমার কাছে এসে বলল, আপু, একবার শিফাপুকে ফোন করো না। এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে জাস্ট বিরক্ত লাগছে। গাড়িতে যেয়ে বসো, তুই ফোন কর। আমি ওর দিকে তাকিয়ে ফোন বের করে আপুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আপু রিসিভ করার সাথে সাথেই আমি বলে উঠলাম, আর কতক্ষণ লাগবে? এত আগে আসছিস কেন? আমি না তোদের আধা ঘন্টা পর আসতে বললাম। আগে তো কখনো নর্থ সাউথে আসিনি। ভাবলাম আগে আসলে তোমার সাথে কিছুক্ষণ আশপাশ ঘুরে তারপর শপিং এ যাব। কিন্তু তোমার তো আসার নাম নেই। বিরক্ত লাগতেছে আমার। তাড়াতাড়ি আসো। ওকে। আমি ফোন রেখেই নাফিসাকে মিথ্যা বললাম যে 10 মিনিটের মধ্যেই আসবে। ও বিরক্ত মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাত পিছনে দিয়ে আগের ন্যায় পায়চারি করতে লাগলো। ওকে দেখে মনে হলো এই 10 মিনিট ওর কাছে 10 বছরের সমান। আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে ফেসবুক লগ ইন করলাম। ভালোমন্দ কিছু না পেয়ে লগ আউট দিয়ে চলে আসলাম। কেউ একজন দুবার ভাবি বলে ডাক দিল। ডাকটা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু কয়েকটা গাড়ি ছিল। গাড়ির মধ্যে থেকে কেউ ডাকে নিত। হঠাৎ একটা পিচ্ছি ছেলে ভাবি ভাবি বলে দৌড়ে আমার কাছে আসলো। অনেক ফর্সা, চুলগুলো সিল্কি, সামনে এসে আছে। আমি একবার নাফিসার দিকে তাকিয়ে ইশারায় বললাম, কে রে? ও ইশারায়, জানি না, বলল। আমি পিচ্ছির দিকে তাকিয়ে বললাম, তুমি চেনো আমাকে? হুম। আমি কিছুটা অবাক হলাম। এর আগে কখনোই এই পিচ্ছিকে দেখিনি। আমি ওর সামনে বসে বললাম, তোমার নাম কি? ও আমার মাথার হিজাবের দিকে তাকিয়ে বলল, ভাবি, এই সুইগুলোর সাথে ব্যথা লাগে না তোমার? এই পিচ্ছির কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। আমি আবার বললাম, তোমার নাম কি? ইয়াশ। আমাকে ভাবি ডাকলা কেন? তোমার বড় কোনো ভাই আছে? হুম, আছে তো। তার জন্যই তো তুমি আমার ভাবি। অবাকের উপর অবাক হচ্ছি। নাফিসা বলল, এই পিচ্ছি, কি সব উল্টাপাল্টা কথা বলছো?
ওর তো এখনো বিয়ে হয়নি। আমি নাফিসাকে থামিয়ে দিয়ে বললাম, তোমরা কয় ভাই বোন? ভাইয়া, আপু আর আমি। তোমার ভাইয়া কিসে পড়ে? 18 পড়ে। আমি কিছুটা অবাক হয়ে নাফিসার দিকে তাকালাম। নাফিসা ইয়াশকে বলল, 18 মানে? 18 মানে জানো না? 18 মানে 18। নাফিসা অসহায়ভাবে উত্তর দিল। ওহ। আমি মুখ টিপে হাসলাম। হঠাৎ ইয়াশ আমার দুটো গাল টেনে দিল। আহ, কি নরম। জানো আমি এভরিডে তোমাকে অনেকগুলো কিস করি। মুহূর্তের মধ্যেই হাসিটা চলে গেল। আমার গালে আজ পর্যন্ত কাউকে টাচ করতে দেইনি। আর এই পিচ্ছি কিনা মুহূর্তেই আমার গাল টাচ করলো। আবার বলছে কিসো নাকি করে। পিচ্ছি মানুষ যা মন চাচ্ছে তাই বলছে। আমি বসা থেকে উঠে বললাম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুমি কোন ক্লাসে পড়? হায় রে, এইটুকু একটা পিচ্ছি উল্টো আমাকে প্রশ্ন করছে আমি কিসে পড়ি? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার কি? পাশ থেকে নাফিসা বলল। ইন্টার মানে ক্লাস 12। নাফিসার উত্তরটা শুনে হঠাৎ মাথার ব্রেইন খুলে গেল। ইয়াশ বলছিল ওর ভাই 18 পড়ে। তার মানে মাস্টার্স ফাইনাল ইয়ারে। ইয়েস, পেয়েছি। তারপরও সিউর হওয়ার জন্য বললাম, তোমার ভাইয়া কি তোমার থেকে অনেক বড়? হুম। আমি ভাইয়ার হাতের কনুই পর্যন্ত। ওহ। আমি প্রশ্নটা অন্যভাবে করেছিলাম বাট ও এইরকম একটা আনসার দিবে সেটা ভাবিনি। হঠাৎ একটা গাড়ি আমাদের সামনে আসলো। গাড়ির গ্লাস নামানোর সাথে সাথে সানগ্লাস পরা ফর্সা চেহারা, খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো উপর দিকে উঠানো একজন ইয়াং হ্যান্ডসাম ম্যানকে দেখলাম। ক্রাশ খাওয়ার মতো একটা লুক নিয়ে সানগ্লাসটা খুলে পিচ্ছিটাকে উদ্দেশ্য করে বলল, কি, ভাবির সাথে কথা বলা শেষ? এখন কি বাসায় যেতে পারি? কামিং। ইয়াশ দৌড়ে গাড়ির অন্য পাশে যেতেই উনি দরজা খুলে দিল। ইয়াশ চুপচাপ উঠে বসল। আর উনি সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিল। ইয়াশ হাত নাড়িয়ে বিদায় জানালো। আমি আর নাফিসা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। কি হলো এতক্ষণ? এটাই কি ওর বড় ভাই? শিফাপু ভার্সিটি থেকে বের হয়ে আমাদের কাছে বলল, সরি, বেশি লেট করে ফেললাম। হুম। এখন তাড়াতাড়ি গাড়িতে উঠো। এখনই। ঘুরে দেখবি না? না আপু, অন্য একদিন। এমনিতেই কেমন জানি বিরক্ত আর টেনশন লাগছে। কেন? অসুস্থ নাকি? নাফিসা বলল, আরে না আপু, তুমি আসার আগে একটা শর্ট ফিল্ম হচ্ছে। মানে? গাড়িতে উঠো তারপর বলছি। নাফিসা পুরো ঘটনা গড়গড় করে বলে দিল। আমি জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলাম আর ওদের কথা শুনছিলাম। আপু পুরো ঘটনা শোনার পর আমাকে বলল, ইফাজ ছেলেটা দেখতে কেমন ছিল? লাল ফর্সা, খোঁজা খোঁজা দাড়ি, সুন্দর একটা স্টাইলে কাটা, চুলগুলো খাড়া খাড়া উপর দিকে উঠানো। আর কিছু খেয়াল করিনি। আই সি। আমার মনে হচ্ছে তোর সাথে যার বিয়ে ঠিক করছে এইটা ওই ইফাজ। আমি অবাক হয়ে বললাম, আমার বিয়ে মানে? সে অনেক কাহিনী। আগে প্রমিজ কর, কাউকে বলবি না। আমি আর নাফিসা দুজনই প্রমিজ করলাম আপুর হাতে হাত রেখে। দুজনই শোনার জন্য খুব এক্সাইটেড ছিলাম। উৎসুক ভাবে তাকিয়ে বললাম, এবার তো বলো। আমাদের ফ্লোরের নিচের ফ্লোরে অনিম নামের যেই ভাইয়াটা থাকে উনি এই ইফাজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন। তুই তখন ক্লাস 10 পড়তিস। কুরবানি ঈদের সময় যখন সাভার থেকে এখানে আসলি তখন কোনোভাবে উনি তোকে দেখে ফেলেছে। আর তুই যেই সুন্দর মানুষ, প্রথম দেখেই অন্য সব ছেলেদের মতো তোকে ভালো লেগেছিল বোধ হয়। হাত ছাড়া করতে চায়নি, যার ফলে ঈদ শেষ হওয়ার দুদিন পর ইফাজের পুরো ফ্যামিলি নিয়ে আসছিল বিয়ের কথা পাকা করতে। আমি নিজেও জানতাম না, আম্মু আমাকে বলছে। তোকে বলতে মানা করেছিল। কিন্তু আজ যেহেতু ইফাজ নিজেই ওর পরিচয় তোর সামনে দিল, আমি লুকিয়ে কি করব? আমি আর নাফিসা আপুর কথাগুলো এতক্ষণ গিলছিলাম। সব যেন মাথার উপর দিয়ে গেল। এত কিছু হয়ে গেছে আমার লাইফে আর আমি গন্ডারের মতো কিছুই টের পেলাম না। এত হ্যান্ডসাম একটা ছেলে আমার হাজবেন্ড হতে চেয়েছে আর সবাই কিনা আমাকে না জানিয়ে ওয়েটিং এ রাখলো। আমার পড়াশোনা করতে মোটেও ভালো লাগে না।
আমার সব ফ্রেন্ডরা 101টা প্রেম করে, সেইখানে আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালোভাবে তাকাইনি পর্যন্ত। শুধুমাত্র আব্বুর কথা ভেবে। আব্বু বলেছিল ঠিকমতো পড়াশোনা না করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। সেই ভয়ে অলওয়েজ পড়তাম। এখন তো জানতে পারলাম আমার হাজবেন্ড কোনো রিকশাওয়ালা না। এখন পড়াশোনা ঘোল্লায় যাক। আমি আর পড়াশোনার মধ্যে নাই। আমি আপুকে বললাম, আচ্ছা, আব্বু আম্মু মানা করলো কেন? আরে গাধি, মানা করে নাই। জাস্ট বলেছে তোর এইচএসসি কমপ্লিট হওয়ার পর এইসব বিষয় নিয়ে আলোচনা করবে। আচ্ছা, পড়ুয়া একটা ছেলের বিয়ের প্রপোজাল নিয়ে আসার সাহস হয় কি করে? তাও আবার ফ্যামিলি নিয়ে। ও পড়ার পাশাপাশি একটা জব নাকি করে। আর বসুন্ধরার দিকে ওদের একটা শপিং কমপ্লেক্স আছে। ঢাকার বড় বড় দুটো মাদ্রাসা ওরা চালায়। ইফাজের আম্মু তো বোরখা পরে। যেদিন তোর বিয়ের কথা পাকা করতে আসছিল ওই দিন আসতে আসতে ওনাদের মাগরিব হয়ে গিয়েছিল। আন্টি আঙ্কেল তো কথাবার্তা শুরু করার আগে নামাজ পড়ে নিল। ইসলামিক রীতিনীতি কিছুটা আছে ওদের মধ্যে। এখনকার বড়লোকদের যা অবস্থা, সেই তুলনায় আমার ভালোই লাগলো। বিশেষ করে আমাদের ফ্যামিলির মেয়েদের জন্য পারফেক্ট শ্বশুরবাড়ি। নাফিসা হঠাৎ বলে উঠল, আমি আজই বাসায় যেয়ে আব্বুকে বিয়ের কথাটা পাকা করতে বলল। আমার দুলাভাই হিসেবে উনাকে আমার চাই। নাফিসা, আমাকে কিন্তু প্রমিজ করছিলি? প্রমিজ ফিরিয়ে নিলাম। আমি বললাম, নাফিসা খবরদার, এইসব কথা তুলিস না আব্বুর সামনে। কেন রে? যত দেরি করব আমার ফ্রেন্ডেরও বলতে তত দেরি হবে। কি বলতে দেরি হবে? এই যে, আমার হবু দুলাভাই যে এত হ্যান্ডসাম সেটা। আমি আর আপু দুজন দুজনের দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। মেয়ে বলে কি এসব? আপু হিজাবের সামনে ঠিক করতে করতে বলল, নি নাম তাড়াতাড়ি। চলে আসছি। আমরা শপিং শেষ করে রাত 8টায় বাসায় আসছি। আমার সব কাজিনরা আমাদের বাসায়ই ছিল, বসে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি মেইন ডোর খোলার সাথে সাথে সবাই চিৎকার দিয়ে আমাদের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে একটা একটা করে দেখতে লাগলো। আমরা কাজিনরা মোট 8 বোন আর 2 ভাই। বরাব্বুর 2 মেয়ে রিফাপু আর শিফাপু। তারপর সিরিয়ালে আব্বু। আব্বুর 2 মেয়ে আমি আর নাফিসা। মেজো চাচ্চুর 2 মেয়ে সুরভি, সুমনা, আর একমাত্র ছেলে মেহেদি। ছোট চাচ্চুর 2 মেয়ে মিম, মাইশা একমাত্র ছেলে আসিফ। কাজিনদের মধ্যে সিরিয়ালে আমি 3 নাম্বার। রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম রাত 10টায়। ইফাজের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। কি সুন্দর উনি! আর ইয়াস পিচ্ছিটা, মাশাআল্লাহ। সকালে নাফিসা ঘুম থেকে ডেকে তুলে বলল, আপু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দাদুর বাসায় চল। ওখানে পার্লার থেকে আপুরা আসছে। আমরা সবাই ওখানেই আছি। আজ যে আপুর গায়ে হলুদ আমার মনেই ছিল না। আমি বললাম, মেজো ফুপি আসেনি এখনো? উনি কাল বিয়েতে একেবারে আসবে। আঙ্কেলের ছুটি হয়নি। ওহ, তোর হলুদের ড্রেস সব আমি নিয়ে গেছি কিন্তু। আবার খুঁজিস না যেন। আচ্ছা। আমাদের অ্যাপার্টমেন্টটা 8 তলার। আমরা 5 নাম্বার ফ্লোরে থাকি। প্রতি ফ্লোরে মোট 8টা করে বাসা। 5 নাম্বার ফ্লোরের 8টা বাসাই দাদাভাই কিনে নিয়েছে। এই ফ্লোরের 7টা বাসা তার 7 ছেলেমেয়ের জন্য আর তারা নিজেদের জন্য একটা কিনেছিল। দাদা দাদি মারা যাওয়ার পর তাদের বাসাটা আমাদের সব কাজিনদের বাসা হয়ে গেছে। কাজিনরা মিলে একসাথে অনেক আড্ডা দেই ওই বাসায়। বাসাগুলো বিশাল বড় বড়। ড্রয়িং রুমের স্পেস অনেক বড়। ডাইনিং এর সাথে কিচেন। মোট 4টা রুম। আর একটা গেস্ট রুম। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম। মেহেদি আর আসিফ ওরা শুধু ড্রেসটা পরেই নিচে চলে গেছে। সুরভি, সুমন আর মাইশার সাজ প্রায় কমপ্লিট। সবাই একই ডিজাইনের হলুদ শাড়ি পরেছে। শিফাপু, নাফিসা আর মিম শাড়ি পরে বসে আছে। সাজ এখনো শুরু করেনি। সবাই খোপা করেছে সাথে হলুদ ফুল। আমার সবগুলো বোন এমনিতেই অনেক সুন্দর। আমি নাফিসাকে বললাম, আমার ড্রেস কই রেখেছিস? আঙুলের ইশারায় দেখিয়ে বলল, ওই যে। মিম বলল, শাড়ি পরলে তোমার কি এমন ক্ষতি হতো?
আমরা সব বোনরা শাড়ি পরলাম, তুমি শুধু কামিজ পরবা। আমি ওয়াশরুমে যেতে যেতে বললাম, শাড়ি পরে থাকতে পারি না, শরীরের মধ্যে কেমন যেন উসপিস করে। সত্যি কথা বলতে আব্বু আম্মুর সামনে শাড়ি পরে ঘোরাঘুরি করতে আমার কেমন যেন অস্বস্তি লাগে, আবার লজ্জাও লাগে। আম্মু আবার টিটকারি মেরে আব্বুকে বললে, ও মা, মেয়ে দেখি শাড়ি পরেছে, দেখো তোমার মেয়েকে পুরো গিন্নি গিন্নি লাগছে। আব্বু আম্মুর মুখে এইসব কথা শুনলে নিতে পারি না আমি, প্রচুর লজ্জা লাগে। রেডি হয়ে সেজেগুজে অ্যাপার্টমেন্টের নিচে আসলাম। অ্যাপার্টমেন্টের সামনে বিশাল জায়গা, ফুটবল মাঠের মতো, চারপাশে উঁচু দেয়াল দিয়ে আটকানো। আমি হলুদ কামিজ পরা, ওড়না সামনে ছেড়ে দেওয়া, চুল খোলা রেখে একপাশে হলুদ ফুল লাগানো। আমার চুল অনেক লম্বা, 2-3। মিম আমাকে ইশারায় ওদের কাছে ডাকলো। আমি কয়েক কদম যাওয়ার পর আচমকা একটা পিচ্ছি জড়িয়ে ধরল। আমি টাল সামলাতে না পেরে সামান্য পিছনে সরে গেলাম। পিচ্ছিটা জড়িয়ে ধরে মুখটা উপরে উঠিয়ে বলল, ভাবি, কেমন আছো? ইয়াশকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কিভাবে আসলো? তার মানে কি ওর ফ্যামিলিও আসছে? ওর ভাই আসেনি? মনের মধ্যে সামান্য ধুক করে উঠল। আমি ইয়াশের মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, ভালো আছি। তারপর চারপাশে চোখ বুলিয়ে দেখলাম ইফাজ এসেছে নাকি, কিন্তু উনাকে দেখতে পেলাম না। আম্মুকে আমার দিকে আসতে দেখে আমি ইয়াশের হাত ধরে আম্মুর কাছে গেলাম। ইয়াশ লাফিয়ে লাফিয়ে আমার হাত ধরে হাঁটছে। আম্মু আমাকে নিয়ে একটু দূরে গিয়ে বলল, কাল নাকি ইফাজের সাথে তোর দেখা হয়েছিল? হুম। বলিসনি কেন? আমি তখন জানতাম নাকি উনার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে। শিফাপুকে বলার পর আমাকে সব খুলে বলছে। ভালো হয়েছে। আমিও অনেকদিন থেকে বলবো বলবো করেও বলা হয়নি। ইয়াশ এখানে কিভাবে এলো? ওদের ড্রাইভার একটু আগে দিয়ে গেছে। কাল ইয়াশের সাথে তোর দেখা হওয়ার পর থেকে নাকি তোর কাছে আসার জন্য কান্নাকাটি করছিল। বেয়াই কাল অনেক বুঝিয়ে আজ সকাল পর্যন্ত অপেক্ষা করাতে পেরেছে। সকাল হওয়ার পর থেকে ছটফট শুরু করছে, কখন তোর কাছে আসবে। তোকে সামনাসামনি দেখার জন্য এতদিন উনাদের নাকি জ্বালিয়ে খেয়েছে। তোকে দেখার জন্য চিটাগাং যাওয়ার জন্যও রাজি হয়েছিল। ভাবতে পারছিস? আমি আম্মুর কথা শুনে অবাক হলাম। ইয়াশের দিকে তাকালাম। ও লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। আর আম্মু কি সুন্দর করে বেয়াই বলল। কি নর্মাল বিফেভ আম্মুর। ইয়াশ আমার ওড়না একবার আঙ্গুলে পেঁচাচ্ছে, একবার গলায় পেঁচাচ্ছে। যাকে কখনো দেখেনি, চিনে না, জানে না, তার কাছে আসার জন্য কান্নাকাটি করছে। আমি ইয়াশকে কাছে টেনে নিয়ে আসলাম। মায়া কাজ করছে প্রচুর। আম্মুর দিকে তাকিয়ে বললাম, তুমি জানলা কিভাবে কাল যে ইয়াশের সাথে দেখা হয়েছিল? বেয়াই তো ফোন করে এটাই বলল। এত বেয়াই বেয়াই করছো কেন? বেয়াইকে বেয়াই বলবো না তো কি বলবো? ভাবি বলবো। তুমি আগে থেকেই জানতে এই বিয়ের ব্যাপারটা, তাই না? না রে, আমি তো জানলামই 6 মাস আগে। 6 মাস? এতদিন ধরে জানো আর আমাকে কিছুই বলনি? এমনি তোর পড়াশোনার যেই ছিরি। এই কথা যদি তুই এসএসসির আগে জানতি পড়াশোনা পুরো বললাই যেত। একবার তো বলতে পারোতা। আমি অবশ্য একবার লুকিয়ে তোকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু পরে তোর আব্বুর কথা মনে করে আর বলিনি। বারবার আমাকে মানা করেছে তোকে না বলতে। তোর পড়াশোনা নিয়ে অনেক টেনশন করে মানুষটা। উফ, সবকিছুর মধ্যে পড়াশোনা। একটা কথা বলি শোন। কি? ছেলেটাকে কিন্তু প্রথম দেখাতেই তোর বাবার পছন্দ হয়েছে। আমাকে কিছু মুখ ফুটে বলেনি আজ পর্যন্ত, কিন্তু মাঝে মাঝে হুটহাট আনমনে ইফাজের প্রশংসা করে। তোমার পছন্দ হয়নি? অপছন্দ হওয়ার মতো কিছু যে ওর মধ্যে নেই। অনেক ভালো একটা ছেলে, ফ্যামিলিও অনেক ভালো। আম্মুর কথা শুনে আমি মিষ্টি একটা হাসি দিলাম। আম্মু ইয়াশের গালে হাত বুলিয়ে বলল, ওকে নিয়ে উপরে যা। বিকেলের দিকে নয়তো সন্ধ্যের দিকে ইফাজ এসে ওকে নিয়ে যাবে। ইফাজ আসবে শুনে বুকের মধ্যে কেঁপে উঠল। আমি ইয়াশকে নিয়ে বাসায় আসলাম। ইয়াশ বসে বসে গোপাল ভাঁড় দেখছে। আমি ওর সামনে মিষ্টি,
দই, পায়েস, সেমাই, ক্ষীর আরও অনেক আইটেম হাজির করলাম। ও সবগুলো আইটেমের দিকে তাকিয়ে বলল, আমি মিষ্টি খাবার খাই না। আমি ওর পাশে বসে বললাম, সবগুলো ডিশ থেকে 1 চামচ করে খাও। বেশি খেতে হবে না। উহুম, এগুলো নিয়ে যাও। আমি পানি খাবো। শুধু পানি? হুম। আমি সামনে থেকে খাবারগুলো নিয়ে গেলাম। ওর জন্য পোলাও আর গরুর মাংস ভুনা নিয়ে আসলাম। পানির গ্লাসটা সামনে দিয়ে বললাম, নাও, পানি খেয়ে এই প্লেট পুরো খালি করে দাও। তোমার তো মিষ্টি পছন্দ না তাই ঝাল কিছু আনলাম। এখন কিছু খাবো না। আমাকে নিক চ্যানেল বের করে দাও। মোটু পাতলু দেখব। আমি ওর কাছ থেকে রিমোট নিয়ে নিক চ্যানেল বের করে ওর পাশে বসলাম। তারপর এক লোকমা ওর মুখের সামনে ধরে বললাম, নাও, হা করো। ইয়াস আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হা করল। মোটু পাতলু দেখছে আর খাচ্ছে। এর আগে কখনো এভাবে কাউকে খাইয়ে দেইনি। নিজেকে কেমন যেন বড় বড় মনে হচ্ছে। আমি আর ইয়াস নিচে নেমে সবার সাথে গায়ে হলুদের আয়োজনে যোগ দিলাম। ইয়াস আমার হাত এক মুহূর্তের জন্যও ছাড়েনি। পাশে অ্যাপার্টমেন্টের অনেক পিচ্চি খেলা করছিল। ওদের সাথে খেলতে বললাম কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি সামান্য হলুদ নিয়ে ইয়াসের গালে লাগিয়ে দিলাম। ইয়াসও হলুদ নিয়ে আমার 2 গালে লাগিয়ে দিল। ক্যামেরাম্যানরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ছবি তুলল। ইয়াসের সাথে প্রায় অর্ধেকের বেশি ছবি তুলেছি। একটা ছবিতে একটা পোজ দিয়েছি আমি আর ইয়াস। অনেকগুলো ক্যান্ডিড পিকও আছে। আমি ঘাসের উপর বসে আছি, পেছনে থেকে ইয়াস আমার গলা জড়িয়ে ধরে, মুখে বিশ্বজয়ের হাসি। আরেকটা আমার হলুদ মাখা গালের সাথে ওর হলুদ মাখা গাল লাগানো, দুজনের মুখেই হাসি। অন্য একটাতে আমি ইয়াসকে পাচকলে করে নিয়ে আছি, ও আমার গলা জড়িয়ে ধরে গালে কিস করছে আর আমি চোখ দুটো গভীরভাবে বন্ধ করে আছি। দুদিনেই ওর সাথে এতটা গভীরভাবে মিশতে পারবো কখনোই ভাবতে পারিনি। বিকেলের দিকে ইয়াস আমাকে বলল, ভাবি, ওয়াশরুমে যাব। আমি ইয়াসকে নিয়ে বাসায় আসলাম। ওকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে আমি সোফায় বসে টিভি দেখছিলাম। মাথাটা প্রচুর ধরেছে। ইয়াস ওয়াশরুম থেকে এসে সোজা আমার কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ল। আমি এক হাত দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম আর অন্য হাতে রিমোট ছিল। অনেকক্ষণ পর ইয়াসের দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম ও এতক্ষণ চুপচাপ টিভি দেখছিল। আমি ওকে কোলে করে নিয়ে আমার রুমে শুইয়ে দিলাম। বাইরে মাগরিবের আজান দিচ্ছে। ড্রয়িং রুম। মেয়ে আমার ফোন বাজতেই ড্রয়িং রুমে যেয়ে ফোন রিসিভ করলাম। শিফাপু ফোন করেছে। কিছুটা অবাক হলাম। নিচ থেকে আমাকে ফোন করেছে। হুম বলো। ইফাজ আসছে। সবার জন্য ইয়া বড় বড় চকলেট বক্স আনছে। সব চাচ্চুর সাথে হাগ করতেছে এখন। কি হ্যান্ডসাম, জাস্ট স্পিচলেস। আরিফের সাথে যদি রিলেশন না থাকতো তুই সিউর থাকতি এই ছেলেকে যেভাবেই হোক পটিয়ে আমার বসে আনতাম। সেটা কালো জাদুও হতে পারত। কথাটা বলেই আপু হাসছে। ইফাজ আসছে শোনার পরই বুকের ভিতর কেঁপে উঠল। কাপা কাপা কণ্ঠটা নর্মাল করে আপুকে বললাম, এভাবে পরপুরুষের দিকে নজর দিতে লজ্জা করে না? পাপ হবে পাপ। বারবার চোখ যাচ্ছে। মিমের তো দুলাভাই বলতে ভীষণ কষ্ট হচ্ছে। মানে? এই রকম একটা হ্যান্ডসাম ম্যান ওর লাইফ পার্টনার হবে, এই স্বপ্নই তো এতকাল ধরে দেখে এসেছে। আমার সবগুলো বোন যে এরকম লুচু হবে ভাবতেই পারিনি। লুচ্চে কোথাকার। আমার কথা শুনে আপু জোরে জোরে হাসছে। ওকে উপরে পাঠিয়ে দিচ্ছে চাচ্চু। তাড়াতাড়ি আয়নার সামনে যা। আয়নার সামনে যাব মানে? আরে বুদ্ধু, এখন তো ইয়াসকে নিতে তোর কাছেই যাচ্ছে। নিজেকে আয়নায় দেখে নে একবার সব ঠিক আছে নাকি। পাগল কোথাকার। ও তো আয়না দেখা লাগবে না। ঘং। আমি না বললেও তুই আয়নার সামনে একবার যাইতি। আমি ফোনটা কেটে দিলাম। মেইন ডোর লাগিয়ে দৌড়ে আমার রুমে আসলাম। বুকের ভেতর প্রচণ্ড বেগে কিছু একটা দৌড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিলাম। বুকে এক হাত দিয়ে নিজেকে নর্মাল করার চেষ্টা করছি। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কোনোভাবেই নিজেকে নর্মাল করতে পারছি না। ইস,
ইয়াসটা জেগে থাকলে ভালো হতো। উনি একা আসবে নাকি কেউ সঙ্গে করে নিয়ে আসবে? উনি যদি একা আসে কিভাবে কথা শুরু করব? উফ, এত কেন টেনশন করছি আমি? আসুক না আগে। অনবরত পায়চারি করছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি শেষ। ইয়াসকে আস্তে করে দুবার ডাকলাম, উঠল না। এদিকে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। ওড়নাটা মাথায় দিয়ে মেইন ডোরের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দরজা খুললাম। ওহ মাই গড, এত সুন্দর কেন ছেলেটা! কত লম্বা, গোল্ডেন কালার একটা পাঞ্জাবি পরা, কলার থেকে একপাশের বুক পর্যন্ত কাজ করা, বাম হাতে হ্যান্ডওয়াচ পরা। অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। এমনি এমনি তো আমার বোনরা ওকে দেখে লুচু হয়নি। উনি আমাকে দেখেই সানগ্লাসটা খুলে মুচকি একটা হাসি দিল। আমি হেসে সালাম দিলাম। উনি উত্তর দিলেন। উনাকে ভেতরে আসতে বললাম। আমার হাত পা কাঁপছে। উনাকে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। মেইন ডোর লাগিয়ে কোনো রকমে বললাম, বসুন। উনি সোফায় বসে আশেপাশে তাকিয়ে বললেন, ইয়াস কোথায়? ও তো আমার রুমে ঘুমোচ্ছে। উনি অবাক হয়ে আস্ক করল, মানে? সারাদিন অনেক হইচই করার পর ক্লান্ত ছিল। বাসায় এসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এই টাইমে ঘুম? মানা করতে পারতে। ইস, এমনভাবে আহ্লাদি সুরে কথাগুলো বলছে মনে হচ্ছে বিয়ে করা বউয়ের সাথে কথা বলছে। ও আমার কোলে শুয়ে শুয়ে টিভি দেখছিল, কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল করিনি। পরে আর ডাকিনি। ওহ, আপনি একটু বসুন, আমি আসছি। উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হোম বলে অনুমতি দিল। আমি আমার রুমে এসে আম্মুকে ফোন দিলাম। ও সিট। আম্মুর ফোন আম্মুর রুমে রিং হচ্ছে। তাড়াতাড়ি কল কেটে শিফাপুকে ফোন দিলাম। কয়েকবার কল দেওয়ার পরও ধরল না। উফ, কাজের সময়ই মানুষ অমানুষের মতো বিহেভ করে। যত সব। হাত প্রচণ্ডভাবে কাঁপাকাঁপি করছে। আব্বুকে ফোন দিলাম। রিং হচ্ছে। হ্যালো, কে? উফ, আব্বুটাও হয়েছে। অলওয়েজকে কল দিল, সেটা না দেখেই রিসিভ করে। আব্বু, আমি। আম্মুকে একটু ফোনটা দাও। দাঁড়া দিচ্ছি। হুম বল। আম্মু একটু আসো না উপরে। কেন? তোদের প্রাইভেসি দিলাম কথা বলার জন্য। আর তুই উপরে যেতে বলছিস? আমার প্রাইভেসির দরকার নেই। আমার অনেক আনইজি ফিল হচ্ছে। সামনে যে কথাও বলতে পারছি না। উনাকে কি দিব না দিব বুঝতে পারছি না। ওয়েট ওয়েট, উল্টাপাল্টা কিছু করিস না। আমি আসছি, তাড়াতাড়ি আসো। আমি ফোনটা কেটে দিয়ে ইয়াসের দিকে তাকালাম। নিরালায় ঘুমোচ্ছে ছেলেটা। আমি চুপচাপ বেডের উপর বসে পা নাচাতে লাগলাম। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেলাম। আম্মু এসেছে মনে হয়। উফ, বাঁচলাম। উনি সোফার সাথে হেলান দিয়ে পা দুটো লম্বা করে বসে বসে টিভিতে নিউজ দেখছিল। চোখাচোখি হতেই উনি কিউট করে একটা হাসি দিয়ে বলল, উঠেছে? কে? ইয়াস। আমি এখন কি উত্তর দিব? আমি তো ইয়াসকে ডাকতে বা উঠাতে যাইনি। কোনো রকমে না বলে মেইন ডোর খুললাম। আম্মুকে দেখেই উনি উঠে সালাম দিলেন। আম্মুকে আশেপাশে তাকিয়ে বলল, ইয়াস কই? ও আমার রুমে ঘুমোচ্ছে। আম্মু ভ্রু কুঁচকে চোখ দুটো একদম ছোট ছোট করে আমার দিকে তাকালো। আমি অসহায়ভাবে আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বুঝালাম এই কারণেই আনইজি ফিল করছি আম্মু। আম্মু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। আম্মু কিচেনের দিকে গেল। আমি কি করব ভেবে পাচ্ছি না। নিজের রুমের দিকে পা বাড়াতেই চুলে টান লাগলো। আমি আহ করে সামান্য আওয়াজ করলাম। ডান হাত দিয়ে মাথার পেছনের দিকে ধরে পেছনে তাকালাম। উনি ঠোঁটে দুষ্টু হাসির রেখা টেনে উনার হাতের সাথে আমার চুল পেঁচিয়ে পেঁচিয়ে একদম উনার কাছে নিয়ে যাচ্ছে। আমাকে টানতে টানতে উনি একদম উনার কাছে নিয়ে এসেছে। আমার বুকের মধ্যে 1000 মাইল বেগে কিছু একটা ওঠানামা করছে। নিঃশ্বাস আটকে আটকে আসছে। প্রচুর কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। উনি উনার বুকের সাথে আমার পিঠ ঠেকিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বললেন, গায়ে হলুদে তো হলুদ শাড়ি পরতে হয়। শাড়ি পরনি কেন?
জানো আজ সারাদিন কতটা বিজি ছিলাম। ইভেন এখনো বিজি আছি। যাওয়ার আগে একটাবার তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখব বলে ড্রাইভারকে মানা করে দিয়ে আমি নিজে ইয়াশকে নিতে এসেছি। বাট আফসোস, বউ আমার শাড়ি পরে নয় কামিজ পরে ঘুরে বেড়াচ্ছে। বউ কথাটা শুনে বুকের ভেতর ধুক করে উঠল। কিন্তু উনি কি বললেন? যাওয়ার আগে দেখতে এসেছেন মানে? কোথায় যাচ্ছেন উনি? আমি পেছনে ফিরে উনার দিকে তাকিয়ে বললাম, যাওয়ার আগে দেখতে এসেছেন মানে? কোথায় যাচ্ছেন? উনি উনার 2 হাত দিয়ে আমার মাথা ধরে উনার কপালের সাথে আমার কপাল ঠেকিয়ে বললেন, কোম্পানির কাজে আব্বুর সাথে ইউএসএ যাচ্ছি। 10টায় ফ্লাইট। 10টায় মানে? সকাল 10টা? আজ্ঞে না মিসেস চৌধুরী, আর 3 ঘন্টা পর ফ্লাইট। উনার মুখে মিসেস চৌধুরী শুনে মনের মধ্যে ধুক করে উঠল। মিসেস চৌধুরী, সামান্য 2টা শব্দের মধ্যে এতটা ফিলিংস লুকিয়ে থাকে। বুকের ভেতরটা কাঁপছে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল এটা ভেবে যে উনি একটু পর চলে যাচ্ছেন। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আসবেন কবে? এই তো 15 দিন পর। কি হলো, মন খারাপ করলা নাকি? উহুম। বাব্বা, বউ দেখি সত্যি মন খারাপ করেছে। এইটুকু সময়ে আমাকে এতটা আপন করে নিবে যদি জানতাম তাহলে তো আমার শ্বশুর মশাইয়ের কথা সেই কবেই অমান্য করে তোমার সাথে দেখা করা থেকে শুরু করে সবকিছু করতাম। সবকিছু করতেন মানে? আমি মাথা তুলে ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে বললাম, সবকিছু করতেন মানে? জাস্ট কথার কথা বললাম। আবার ভয় পেয়ে দূরে দূরে থেকো না যেন। আমি উনাকে সামান্য ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন তো। উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতেই আম্মুর কণ্ঠ শুনে ছেড়ে দিলেন। আম্মু ডাইনিং থেকে চিৎকার করে আমাকে বলল, ইফাজকে নিয়ে ডাইনিং এ আয়। চলুন, আম্মু ডাকছে। ও প্যান্টের পকেটে দুহাত দিয়ে দাঁড়িয়ে ছিল। আমি এক কদম পা বাড়াতেই আমার হাত খোপ করে ধরে বলল, আমার এখন একদম টাইম নেই। অলরেডি 7:30 বেজে গেছে। ইয়াশকে নিয়ে এখন বাসায় যাব। আম্মুর সাথে দেখা করে সোজা এয়ারপোর্টে যাব। জ্যামে পড়লে তো কথাই নেই। প্লিজ, আন্টিকে একটু ম্যানেজ কর। নো নো নো, আমি পারবো না। সবকিছু রেডি। আপনি জাস্ট খাবেন। 5 মিনিটেও কিন্তু খাওয়া যায়। আর 5 মিনিটে নিশ্চয় আপনার বিমান উড়ে যাচ্ছে না। বেশি কথা না বলে চলুন। আমি উনাকে হাত ধরে টেনে নিয়ে যাব কিন্তু পেছনে থেকে উল্টো উনি আমাকে টান দিয়ে আবার আগের স্থানে ফিরিয়ে নিয়ে আসে। উনার মতো জিমওয়ালা বডি বিল্ডারের সাথে কখনোই আমার মতো চিকনা একটা মেয়ের পেরে ওঠা সম্ভব না। তাই হাল ছেড়ে দিয়ে আম্মুকে ডাকলাম। হঠাৎ আম্মুকে এভাবে ডাকাতে উনি ভড়কে গেলেন। আম্মুকে আসতে দেখে আমার থেকে সামান্য দূরত্বে দাঁড়ালেন। আম্মু বলল, চলো, সবকিছু রেডি। আমি ভ্রু উপরে উঠিয়ে উনার দিকে তাকিয়ে হাসলাম। উনি অসহায় ভাবে আমার দিকে তাকিল। তারপর আম্মুকে বলল, আন্টি, আমার এখন একদম সময় নেই। 10টায় ফ্লাইট। এখনই আমাকে বের হতে হবে। না হলে অনেক লেট হয়ে যাবে। 10টায় ফ্লাইট। আর এখন বাজে মাত্র 7:30। কোনো কথা হবে না। এই প্রথম তোমাকে দেখলাম। এর আগে তোমার আঙ্কেলের সাথে তোমার দেখা হলেও আমার সাথে আজই প্রথম। তুমি আসবে বলে আমি নিজে রান্না করছি। হবু মেয়েজামাই বলে কথা না খাইয়ে ছাড়ছি না। আম্মুর মুখে বলা মেয়েজামাই কথাটা শুনেই খালি মুখে বিষম খেলাম। আম্মু, ইফাজ দুজনই আমার বিষম খাওয়ার কারণটা ধরতে পেরেছে। আমি ওদের দিকে আর চোখে তাকিয়ে ওখান থেকে আমার রুমে চলে আসলাম। ওখানে কি হচ্ছে কে জানে। যত যাই হোক আজ ওনাকে না খাইয়ে আম্মু ছাড়ছে না। আমি একগাল হেসে ইয়াসের পাশে আধশোয়া অবস্থায় বসে ফোনে সামান্য ভলিউমে গান ছাড়লাম। যেই চোখটা বন্ধ করব সেই মুহূর্তে উনি আমার রুমে ঢুকলেন। আমি অবাক হয়ে আস্ক করলাম, আপনি এখনো খেতে যাননি? আমি তো ভাবলাম আম্মু অলরেডি জামাই আদর শুরু করে দিয়েছে। জামাই না বানিয়েই জামাই আদর করবে এটা আমি মানব না। আগে জামাই তারপর আদর। আম্মু কিছু বলে নি না খেয়ে এলেন যে? অনেক কষ্টে ম্যানেজ করেছি। উনি আমার পুরো রুম ঘুরে ঘুরে দেখছে।
এমনকি ওয়াশরুমটাও বাকি রাখেনি। অবশ্য আমার ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন। এই ওয়াশরুমটা বেশি ইউজও করা হয় না। এই বাসায় আসি ৩-৪ দিনের জন্য। আমি ঘুমন্ত ইয়াসের মাথায় বিলি কেটে দিচ্ছিলাম। ইয়াস ঘুমের মধ্যেই এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। আমি পা লম্বা করে রেখেছিলাম। উনি এসে আমার পায়ের কাছে বসল। উনার বসা দেখে আমি নিজের পা ভাঁজ করলাম। উনি ইয়াসের দিকে তাকিয়ে বললেন, ভাবিকে জড়িয়ে ধরে কি আরামে ঘুমাচ্ছে? আমি যে কবে এভাবে ঘুমাতে পারবো? আপনার তো বড় কোনো ভাই নেই। আপনি এই আরাম কোনোদিনও পাবেন না। মানে? বোঝেননি? মানে আপনার ভাই থাকলে ভাবি হতো আর সেই ভাবিকে এভাবে জড়িয়ে ধরে ঘুমোতে পারতেন। আমি বুঝেও যে না বোঝার ভান করে কথাগুলো বলছি সেটা উনি ধরতে পেরেছেন। উনি উঠে আমার একদম কাছে এসে দুহাত দিয়ে চুলের ভেতর দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বললেন, আমি ভাবিকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা বলিনি পাগলি। তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা বলেছি। উনার হাতের স্পর্শ আমার গলার গভীরে গিয়ে গলার ভেতর সহ সারা শরীর কাঁপছে আর উনার কথাগুলো বুকের ভেতরে গিয়ে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পাল্লা দিয়ে কাঁপছে। চোখগুলো আবেশে বন্ধ হওয়ার উপক্রম। অনেক কষ্টে তাকিয়ে আছি। সামান্য এইটুকু স্পর্শের মধ্যে এতটা সুখ লুকিয়ে থাকে কল্পনাও করিনি। উনি বললেন, কি হলো? চুপ কেন? উহু। কি উহু? আমি কোনো কথা বলতে পারলাম না। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, তোমার কাছে আর থাকা যাবে না। তোমার কাছে থাকা মানে তোমার ভাষ্যমতে আমার বিমান আমাকে রেখেই উড়ে যাওয়া। ইয়াসকে নিতে তোমার রুমে এসেছিলাম। বাদ দেখো এখনো নিতেই পারলাম না। ও তো এখনো ঘুমোচ্ছে। এটাই তো সুযোগ। মানে? মানে ওকে ঘুমোনো অবস্থায় নিয়ে যেতে হবে। না হলে জেগে গেলে পরে আর তোমাকে ছেড়ে যেতে চাইবে না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি আস্তে করে আমার কোমর থেকে ইয়াসের হাত আলাদা করে কোলে তুলে নিল। পেছনে ফিরে আমাকে বলল, বসে আছো কেন? আমার সাথে আসো। কেন? উনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও উনার পেছনে পেছনে গেলাম। লিফটের মধ্যে দুজনই চুপচাপ ছিলাম। লিফট থেকে বের হয়ে দেখলাম আমার কাজিনরা সহ ফ্ল্যাটের সবাই অনেক আনন্দ করছে। মিম, সুরভি, আসিফ আমাকে দেখে আমার কাছে এসে বলল, জানো, আমরা কত মজা করছি। আজ সারারা তো অনেক মজা করব। সন্ধ্যের পর তো তোমাকে আর দেখিনি। আজ রাতে কিন্তু আমাদের সাথে জাগতে হবে। ওকে, ঠিক আছে। তোরা যা, আমি ওদের এগিয়ে দিয়ে আসি। সুরভি ইফাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি চলে যাচ্ছেন? এখনই কেন? একটু আগেই না আসলেন? একটু তাড়া আছে। অন্য একদিন আসবো। আচ্ছা, টাটা। টাটা। উনি ইয়াসকে গাড়ির পেছনের সিটে শুয়ে দিয়ে দরজা লক করল। তারপর আমার হাত ধরে গাড়ির সামনের দিক দিয়ে ঘুরিয়ে অন্য পাশে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে বড় একটা গিফটের বক্স বের করল। এটা কি? গিফট? কার জন্য? কার জন্য মানে? অবভিয়াসলি তোমার জন্য। নাও। আমি তো মহা খুশি। লাফাতে ইচ্ছা করছে। কোনোরকমে গিফটটা সরিয়ে উনাকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। উনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি যে এতটা হ্যাপি হবে ভাবতে পারিনি। থ্যাংক ইউ। আমি উনাকে ছেড়ে দিয়ে বললাম, আপনি কেন থ্যাঙ্কস বলছেন? এই যে এভাবে আমাকে জড়িয়ে ধরার জন্য। আমি সামান্য লজ্জা পেয়ে কোনো কিছু না ভেবে উনার হাত থেকে গিফটের বক্সটা নিয়ে বললাম, এখন আপনার লেট হচ্ছে না? কথাটা শুনে উনি হাত দিয়ে নিজের মাথার চুল ঝাঁকিয়ে বলল, উফ, তোমার সাথে থাকলে সময়েরও হিসাব থাকে না আমার। আমি হেসে বললাম, হয়েছে, এখন যান। হুম বাই। হুম। উনি গাড়ি স্টার্ট দিয়ে আমাকে হাত নাড়িয়ে বিদায় দিল। আমিও হাসি হাসি মুখে বিদায় দিলাম। আমি গিফটটা নিয়ে সোজা উপরে উঠে আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। বেডের উপর আরাম করে বসে ইয়া বড় বক্সটা সামনে রাখলাম। উপরের পেপার টেনে হিচড়ে ছিঁড়ে ফ্লোরে ফেলে দিলাম। বক্সটা খোলা মাত্রই শক খেলাম। ওহ মাই গড, এত কিছু!
ভেতরে আরো অনেকগুলো বক্স রাখা। চোখে হালকা পানি এসেছে, হাত পা কাঁপছে। কাঁপা কাঁপা হাতেই একটা একটা করে বক্স খুলে দেখতে লাগলাম। ফার্স্ট একটা বক্স খুললাম, কালো কালারের একটা সিল্কের শাড়ি। চোখ আটকে আসলো, পুরোটুকু কালো, মাঝে ঘন ঘন করে হোয়াইট স্টোন বসানো। শাড়ির পাড়ের দিকে শারীরিকভাবে বড় বড় স্টোন লাগানো। ব্লাউজটা ফুল হাতা, পুরো ব্লাউজে স্টোন বসানো, অসম্ভব সুন্দর। শাড়িটা বেডের উপর রেখে আরেকটা বক্স বের করলাম, খুলে দেখলাম এটাতেও শাড়ি, জামদানি শাড়ি। আমি হা করে তাকিয়ে আছি। এত সুন্দর, পুরো শাড়ি নীল কালার। নীল আমার ফেভারিট কালারের মধ্যে একটা। শাড়িটার বিশেষণ কিভাবে করব ভেবে পাচ্ছি না। জামদানি শাড়ির প্রশংসার উপর প্রশংসা করলেও মনে হয় কম হয়ে যাবে। আমি শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছিলাম। অনেক সুন্দর মানিয়েছে, চয়েজ আছে বলতে হবে। আমার জন্য ভালোই হলো। আমার চয়েজ মোটেও ভালো না। আমার সব জিনিস ওনাকে দিয়ে কেনাবো। খুব পরতে ইচ্ছা করছিল, কিন্তু কে পরিয়ে দিবে? আম্মুকে তো বলাই যাবে না, অসম্ভব। পরে এটা নিয়ে খোঁটা দিতে পারে। ফোনটা নিয়ে শিফাপুকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। কিছুক্ষণ পর মিমের নাম্বারে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। ওপাশ থেকে হ্যালো বলতেই আমি বললাম, মিম বোন, একটু তাড়াতাড়ি আমার রুমে আয় তো। কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, তুই আয় একটু তাড়াতাড়ি। ওকে, আসছি। আমি মেইন ডোর খোলা রেখেই মেইন ডোরের কাছে দাঁড়িয়ে পায়চারি করছিলাম। মিমকে দেখেই ওর হাত টেনে আমার রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দিলাম। ও আমার বেডের দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখিস? ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এইসব জিজুর কাজ, তাই না? হুম। কথা না বাড়িয়ে এই শাড়িটা পরিয়ে দে। ও আমার হাত থেকে শাড়িটা নিয়ে বলল, জামদানি রাইট? আমি হাসি হাসি মুখে জবাব দিলাম, হুম। সুন্দর না? ওয়াও, রিয়েলি অনেক সুন্দর। শাড়িটা কোথা থেকে কিনেছে? আমিও কিনবো। আমি জানি না। জিজুর নাম্বারটা দে। আমি এখনই ফোন করে বলল এত সুন্দর শাড়ি উনি কোথাও পেয়েছে। কি শুরু করলি, বল তো। তাড়াতাড়ি পরিয়ে দে। বাই দা ওয়ে, তখন তুই এই বক্সটাই কি আমাদের সামনে দিয়ে নিয়ে আসলি? আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, জি। এখন কথা না বাড়িয়ে পরিয়ে দে প্লিজ। দে। আমি শাড়িটা মিমের হাতে দিয়ে ওয়াশরুম থেকে শাড়ি বাদে বাকি জিনিসগুলো পরে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিম বেডের উপর বসে বক্সের সব জিনিসগুলো এক এক করে দেখছে। আমি চিৎকার দিয়ে ওর সামনে থেকে বক্সটা কোলে নিয়ে বললাম, শালা, আমি এখনো কিছুই দেখলাম না, তার আগেই তুই দেখতেছস। আস্তে, এভাবে চিল্লানোর কি আছে? আম্মু আমার রুমের বাহির থেকে আমার দরজায় নক করছে আর বলছে, হিয়া, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তোর আব্বু যে বাসায় খেয়াল আছে? আব্বু আম্মু যে নিচে থেকে বাসায় আসছে আমি জানতামই না। জানলে আমি এত জোরে চিৎকার করতাম না। আমার গোষ্ঠীর কেউই মেয়েদের চিৎকার সহ্য করতে পারে না, বিশেষ করে আমাদের বোনগুলোর চিৎকার। আম্মুর কণ্ঠ শুনে ভয়ে মুখটা চেপে ধরলাম। মিমকে আস্তে করে বললাম, আম্মু আসছে বলিসনি কেন? আজব। চাচিয়াম্মুর বাসায় চাচিয়াম্মু আসবে, নরমাল। বলার কি আছে? আর ঠিকই তো করেছে, এভাবে চিৎকার করার কি ছিল? তোর এই সব আজাইরা প্যাচাল বাদ দিয়ে এদিকে আয়, শাড়িটা পরিয়ে দেই। আমি জামদানিটা মিমের হাতে দিয়ে বললাম, নে। তুই বয়লারের মতো বসে আছিস কেন? উঠো। এই বয়লার বয়লার করবি না একদম। ঠিক হয়ে দাঁড়া, নড়িস না। তুই তো টানাটানি করছিস। অসভ্য। অসভ্যর মতো কি করলাম? বারবার পেটে হাত দিচ্ছিস কেন? সুরসুরি লাগে তো। শাড়ি পরানোর সময় এই জায়গারই কাজ বেশি। শরীরে এরকম সুরসুরি নিয়ে ঘুরলে তো বিয়ের পর সুরসুরি খেতে খেতে মরে যাবি তুই। মিমের কথা শুনে গায়ের সব লোমগুলো দাঁড়িয়ে গেল। ইফাজের কথা মনে পড়ে গেল। ও সামান্য টাচ করাতেই আমার অবস্থা শেষ হয়।
আর ওইসব করলে, উফ, ভাবতে পারছি না। সেফটি পিন দে। আমি ড্রেসিং টেবিলের সামনে থেকে সেফটি পিন দিলাম। ও পিনটা লাগিয়ে দিয়ে ঘুরে ঘুরে আমাকে দেখে বলল, নে, কমপ্লিট। অনেক সুন্দর লাগতেছে। নিচে যাবি না? যেতে ইচ্ছা করছে, বাট বাসায় তো আব্বু আম্মু আছে। আমি চাচিয়াম্মুকে কিচেনে নয়তো চাচিয়াম্মুর রুমে আটকে রাখবো, এই সুযোগে তুই নিচে নামবি, ওকে? আর আব্বু? ওয়েট, আমি গিয়ে দেখি চাচ্চু কি করে। অন্য চাচিয়াম্মুরা কই? নিচে নাকি? না, অনেক রাত হয়েছে, যে যার মতো বাসায় গেছে। নিচে শুধু সব ফ্ল্যাটের পিচ্ছি পোলাপাইন আর ফ্ল্যাটের অন্য সব আপু ভাইয়ারা আছে। ওহ, একটু একটু লজ্জা লাগছে। সারাদিন কামিজ পরে ঘুরলাম আর এখন শাড়ি পরা অবস্থায় দেখলে সবাই পিনঞ্জ করবে। আরে সবাই তো শাড়ি পরা। আরে এই রাতে কেউ তোকে অত লক্ষ্য করবে না। রিল্যাক্স। আচ্ছা যা দেখে আয় আব্বু আম্মু কি করে। হুম। আম্মু বেডরুমে বসে কার সাথে যেন কথা বলছিল আর আব্বু অন্য পাশ ঘুরে শুয়ে শুয়ে ফোন দেখছিল। কারোরই দরজার দিকে লক্ষ্য ছিল না। মিম ইশারায় আমাকে ডাকলো। আমি লুকিয়ে যাওয়ার সময় আব্বু আম্মুর রুমে একবার উকি দিয়ে এক দৌড়ে লিফটের মধ্যে ঢুকলাম। নিচে নেমে দেখলাম শিফাপু আর সুরভি একটু দূরে ফ্ল্যাটের সব ভাইয়া আপুদের সাথে বসে বসে গল্প করছে। নাফিসা, মাইশা, সুমনা আরো কয়েকজন ফিল্ডের মাঝখানে ঘাসের উপর বসে খেলছে। রিফাপু একদম ফিল্ডের কর্নারে যেয়ে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। দুলাভাই হবে হয়তো। আমি আর মিম শিফাপুদের কারোর কাছে না যেয়ে পাশেই দোলনা ছিল সেখানে গিয়ে বসলাম। সুরভি আর শিফাপু দূর থেকে আমাদের দেখে ইশারায় ডাকলো। আমার ওদের কাছে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু মিম জোর করে সেখানে নিয়ে গেল। আমাকে দেখে শিফাপু, সুরভি সহ বাকি সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনারা সবাই সকাল থেকে আমাকে কামিজ পরে ঘুরে বেড়াতে দেখেছে। এত রাতে হঠাৎ শাড়ি পরা অবস্থায় দেখে সবাই অবাক হচ্ছে। ওদের সাথে অনিম ভাইয়াও ছিল। শিফাপু আমার হাত ধরে টেনে পাশে বসিয়ে বলল, কি রে, হঠাৎ শাড়ি পরেছিস? তাও আবার এত রাতে। ঠিক আছিস তো তুই? আমি সামনের কাটা চুলগুলো ঢং করে আঙ্গুল দিয়ে সরিয়ে বললাম, মন চেয়েছে তাই পরেছি। শরীরের মধ্যে এখন উসপিস করে না। আমি কিছু একটা বলতে যাব তখনই মিম বলে উঠল, আরে আপু, এখন কেন ওরকম লাগবে? আমাদের কেনা শাড়ি পরলে ওর উসপিস লাগে। এটা তো জিজু কিনে দিয়েছে। এটা পরে ওর অসম্ভব ভালো লাগছে। কজ জিজুর স্পর্শ এই শাড়িতে আছে। বুঝো না কেন? আমি মিমের হাতে জোরে একটা চিমটি কাটলাম। সবার সামনে এভাবে আমাকে লজ্জায় না ফেললেও পারত। অসভ্য মেয়ে কোথাকার। শিফাপু মিমকে বলল, মানে? ইফাজ ভাইয়া চলে যাওয়ার পর যেই গিফট বক্সটা নিয়ে ওকে উপরে যেতে দেখলাম, ওই বক্সটাতে ওর জন্য 4টা শাড়ি, প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি, 3টা চকলেট বক্স, একটা ছোট টেডি বিয়ার ছিল। আরও হাবিজাবি কিসব প্যাকেট ছিল। দেখতে পারিনি ওগুলো। বেয়াদবটা দেখতে দেয়নি। মিমের কথা শুনে আমি নিজেই অবাক হলাম। আমি শুধু শাড়ি দুটোই দেখেছি, বাকি একটা জিনিসও দেখিনি। অনিম ভাইয়া বলল, ইফাজের চয়েজ অলওয়েজ হাই লেভেলের। আনফরচুনেটলি তুমিও ইফাজের চয়েজের মধ্যেই পড়েছ। অনিম ভাইয়ার কথা শুনে সবাই শব্দ করে হাসল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। অনেকক্ষণ সবাই আড্ডা দেওয়ার পর অনিম ভাইয়া ফোন বের করে বলল, স্মাইল প্লিজ। সবাই তাকানোর সাথে সাথেই কয়েকটা গ্রুপ সেলফি তুলল। আম্মুকে আমাদের দিকে আসতে দেখে ভয় পেয়ে গেলাম। আমি এখন কই লুকাই? নিজের শাড়ির আঁচলো টেনে মুখ আড়াল করলাম। আমার এরকম আচরণ করা দেখে আমাদের ফ্ল্যাটের নিচতলার নীলা আপু বলল, হিয়া, এভাবে ঘুমটার আড়ালে লুকাচ্ছিস কেন? আপু, আম্মু আসছে এই দিকে। তো? শিফাপু বলল, ও শাড়ি পরে চাচিয়াম্মু, চাচ্চুর সামনে যেতে পারে না। লজ্জা লাগে ওর। এটা আবার কেমন লজ্জা? বলেই নীলা আপু হাসল। সাথে অন্যরাও। আম্মু আমাদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আমাকে ডাকলো,
এক হাতে আমার ফোন আর অন্য হাতে আম্মুর ফোন। আমি তিল পরিমাণও নড়ছি না। আম্মু আবার ডাক দিল। আমি ঠাই সেখানেই বসে আছি। আম্মু হয়তোবা টের পেয়েছে আমি শাড়ি পরেছি বলে তার ডাকে সাড়া দিচ্ছি না। আম্মু গলার সাউন্ড অনেকটা বাড়িয়ে বলল, আমি জানি তুই যে শাড়ি পরেছিস। লজ্জা পাওয়ার কিছু নেই। ইফাজ বারবার ফোন দিচ্ছে। ফোনটা উপরেই রেখে এসেছিলি, নিয়ে যা। ইফাজ ফোন দিচ্ছে শুনে আমি চমকে উঠলাম। অন্যরা সবাই হাসাহাসি করছে, নানা ধরনের কথা বলছে। মিম বলল, আপু, এখন থেকে একটু ফোনটা সাথে রেখো। না হলে এভাবে জামাই হয়ে শাশুড়িকে জ্বালাতন করা, ব্যাপারটা কেমন দেখায় না? আমি ওদের কাছ থেকে উঠে আসলাম। আমার বোনগুলোর কথাবার্তা বলার লিমিট নেই। কখন কি বলে ফেলে তার ঠিক নেই। আম্মুর কাছে যে আম্মুর থেকে ফোনটা নিতে যাব তখনই আম্মু আমাকে কাছে টেনে নিয়ে শক্ত করে একটা হাঁক করলো আর বলল, অনেক সুন্দর লাগছে শাড়ি পরে। ইফাজ দিয়েছে তাই না? আমি লজ্জামাখা মুখে আম্মুর দিকে তাকিয়ে বললাম, হুম। বলেই সেখান থেকে দোলনার দিকে আসলাম। দোলনায় বসে ইফাজকে কল করলাম। কল কেটে দিয়ে উনি নিজে কল ব্যাক করল। আমি রিসিভ করে সালাম দিলাম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। সরি। কেন? আপনি কতবার ফোন করলেন বাট আমি ধরতে পারিনি। ইট ওকে। আমি রাগ করিনি। আমি রাগ করেছি অন্য একটা কারণে। মানে? আমি তো রাগ করার মতো আর কিছু করিনি। শাড়ি পরেছ বাট আমাকে একটা পিক দেওয়ারও প্রয়োজন মনে করনি। কেন করলে এটা? আমি চমকে উঠলাম। আমি শাড়ি পরেছি উনি জানলো কিভাবে?